বাংলাদেশ থেকে কি বঙ্গবন্ধুর চিহ্ন মুছে ফেলার চেষ্টা হচ্ছে? এই প্রশ্ন উঠবে, তার কারণ রাত ভোর 32 ধানমন্ডিতে চলল হামলা। একেবারে ধ্বংস করে দেওয়া হলো মুজিবুর রহমানের বাড়ি, এবং শুধু তাই নয়, তার পাশে সুধা সদন অর্থাৎ শেখ হাসিনার বাড়ি, তাও শেষ করে দেওয়া হলো। আর শেখ হাসিনা অহংকার দিচ্ছেন যে এভাবে মুজিবের চিহ্ন নষ্ট করে বাংলাদেশের ইতিহাস নষ্ট করা যাবে না। হ্যাঁ, একটা দালান ভেঙে ফেলতে পারে, ইতিহাস মুছতে পারবে না। একবার ভাঙলে আবার আমরা গড়তে পারবো। এই বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে। বুধবার ঢাকায় আবারও তাণ্ডব, আবারও নিশানায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন। কয়েক ঘন্টায় ধ্বংস করে দেওয়া হলো বঙ্গবন্ধু ভবন। শেখ হাসিনার সুধা সদনেও চলল তাণ্ডব। যার জন্য স্বাধীনতা, তার বাড়িতেই হামলা। এই তাণ্ডব সহ্য করতে পারেননি, সরব হয়েছিলেন, তাই এই মহিলাকে ঘিরে ধরে নির্যাতন করা হয়। বুধবার রাতভর ঢাকার ধানমন্ডিতে ধুন্ধুমার। ফেব্রুয়ারিতে বাংলাদেশ জুড়ে কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। এ নিয়ে শুরু থেকেই সুর চড়ায় হাসিনা বিরোধীরা। বুধবার রাত 9টায় ভার্চুয়ালি ভাষণ শুরু করেন শেখ হাসিনা। পাল্টা হাসিনা বিরোধীরা আগেই হুঙ্কার দিয়েছিল, হাসিনা ভাষণ শুরু করলেই বঙ্গবন্ধু ভবনে তাণ্ডব শুরু হবে। সেই মতো প্রস্তুতিও নেওয়া হয়। শুরু হয় মিছিল, বুলডোজার নিয়ে মিছিল। ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে পৌঁছে যান বিক্ষোভকারীরা। যে যেমন ভাবে পারে তাণ্ডব শুরু করে, হাতুড়ি শাবল দিয়ে লাগাতার বাড়ি। প্রথমে বাইরের পাঁচিলে, তারপর মেন গেটে। বঙ্গবন্ধু ভবন যে আর থাকবে না সেটা শুরুতেই স্পষ্ট করে দেওয়া হয়। বঙ্গবন্ধু ভবন ভাঙার জন্য নিয়ে আসা হয় ক্রেন। এক্সকাভেটর দিয়ে বঙ্গবন্ধু ভবন ভাঙা শুরু করে বিক্ষোভকারীরা। প্রকাশ করছেন। 1 ঘন্টা ধরে চলে তাণ্ডব। আগুন ধরিয়ে দেওয়া হয় বঙ্গবন্ধু ভবনে। কয়েক ঘন্টার তাণ্ডবে ঢাকার ধানমন্ডির 32 নম্বর বাড়ি একেবারে ধ্বংসস্তূপ। পাশের 5 নম্বর বাড়িতেও হামলা চলে। এই বাড়িটির নাম সুধা সদন। স্বামী ওয়াজেদ মিয়ার সঙ্গে এই বাড়িতে এক সময় থাকতেন শেখ হাসিনা। সেখানেও আগুন লাগিয়ে দেওয়া হয়। বুধবার রাত ভর তাণ্ডব, বৃহস্পতিবার সকালেও থামেনি। একেবারে গুঁড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধু ভবন। এখানেই শেষ নয়, দেশের ইতিহাস যে বাড়ির সঙ্গে জড়িয়ে তা ধ্বংস করে উচ্ছ্বাসে ফেটে পড়ে বিক্ষোভকারীরা। ধ্বংসযজ্ঞের পর যেন উৎসব। বুধবার রাতে যখন ধানমন্ডিতে তাণ্ডব চলছিল, তখন ভার্চুয়ালি ভাষণ দিচ্ছিলেন শেখ হাসিনা। আর 32 নম্বর, আজকে সেই বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে। ওই বাড়িটাকে কেন এত ভয়? আমি দেশের জনগণের কাছে বিচার চাই, বলুন আপনারা। আমি কি আপনাদের কিছু করিনি? তাহলে কেন এই অপমান, কেন এই বাড়িটা ভাঙা হবে? এই বাড়ি থেকে তো স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জাতির পিতা, আর স্বাধীন দেশ হয়েছিল বলেই তো আজকে বাংলাদেশ এত উন্নত হয়েছে। তাহলে এই বাড়ি কারা? গুঁড়িয়ে দেওয়া হলো বঙ্গবন্ধু ভবন, সুধা সদনে আগুন দেওয়া হলো, কিন্তু প্রশাসন কিছুই করল না। এই তাণ্ডবকে কার্যত সমর্থন করছে বাংলাদেশের তদারকি সরকার। প্রেস বিবৃতি দিয়ে ইউনূস সরকার জানিয়েছে, জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে। গত 6 মাসে 32 নম্বর বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ ধ্বংসযোগ্য হয়নি। গতকাল রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে। হ্যাঁ, একটা দালান ভেঙে ফেলতে পারে, ইতিহাস মুছতে পারবে না। একবার ভাঙলে আবার আমরা গড়তে পারবো। এই বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে।
গত জুলাই উত্তাল হয় বাংলাদেশ। নিশানায় ছিলেন মুজিব কন্যা শেখ হাসিনা। তিনি তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। গত 5ই আগস্টে তিনি দেশ ছাড়েন। সেদিনও ধানমন্ডিতেই বঙ্গবন্ধু ভবনে তাণ্ডব চলে। সেদিন বাড়ির যতটুকু বেঁচে ছিল বুধবার সব ধুলোয় মিশিয়ে দেওয়া হয়। এই বাড়িটাই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঠিকানা। এই বাড়ি থেকেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন সে দেশের জাতির জনক। বাড়িতে মিউজিয়াম তৈরি করেন শেখ হাসিনা। ঐতিহাসিক সেই বাড়ি ধ্বংস করে দেওয়া হলো। হ্যাঁ, একটা দালান ভেঙে ফেলতে পারে, ইতিহাস মুছতে পারবে না। একবার ভাঙলে আবার আমরা করতে পারবো। নিউজ 18 বাংলা। এবং এই ঘটনা কঠোরভাবে নিন্দা করেছে ভারত। বলছে কঠোরভাবে নিন্দনীয় যে ধরনের ঘটনা ঘটানো হয়েছে বাংলাদেশে, এবং প্রশাসন এখানে চুপ। শেখ মুজিবের বাড়ি বাঙালির কাছে গর্বের। বঙ্গবন্ধু ভবন ধ্বংসের কড়া নিন্দা করছে ভারত। দখলদারি নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক এই ধরনের ধ্বংসলীলা কঠোরভাবে নিন্দনীয়। ধানমন্ডি হামলা নিয়ে নয়াদিল্লির বিবৃতি। এবং বাংলাদেশের তদারকি সরকার বারবার বলে আসছে যে শেখ হাসিনার বিবৃতির পরেই পরিস্থিতি এমন চরমে ওঠে যে 32 ধানমন্ডিতে এই ধরনের হামলা চালানো হয়। বরং তদারকি সরকারের তরফে জানানো হচ্ছে ভারতকে যে ভারতে যেহেতু শেখ হাসিনা রয়েছেন, শেখ হাসিনা যেন কোনো রকম কোনো বিবৃতি না দেন, হাসিনা কোনো বার্তা যেন না দেন, তা রুখতে তৎপর। এবার ঢাকা ভারত সরকারের কাছে অনুরোধ করছে ইউনূস প্রশাসন। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের মাধ্যমে নয়াদিল্লিকে বার্তা দেওয়া হয়েছে যে শুধুমাত্র ঢাকায় বঙ্গবন্ধু ধ্বংসই নয়, বাংলাদেশ জুড়েই যে তাণ্ডব চলেছে, মুজিবের ছবি মুরাল ধ্বংস করা হয়েছে, অনেক প্রতিষ্ঠানের ফলক থেকে মুজিবের নাম সরিয়ে দেওয়া হয়েছে, দিকে দিকে জামাতের নিশানায় আওয়ামী লীগ, সেক্ষেত্রে ভাবেই যেন হাসিনা বার্তা না দেন। লিখিতভাবে আমরা অনুরোধ করেছি যে শেখ হাসিনাকে রেস্ট্রেন করার জন্য, যাতে করে তিনি এই ধরনের বক্তব্য না দেন। বাংলাদেশে যাচ্ছে পাইনি এখনো। আমরা অ্যাক্টিং হাই কমিশনারকে ডেকে তার হাতে প্রোটেস্টার দেওয়া হয়েছে। আমরা আবার অনুরোধ করেছি যেন তাকে রেস্ট্রেন করা হয়, কারণ তার যে সব বক্তব্য প্রধানত মিথ্যা উনি উল্লেখ করছেন, সেটা এক ধরনের ইনস্টেবিলিটিতে প্রভোগ করছে বাংলাদেশে। এই জন্য আমরা অনুরোধ করেছি যেন এই প্র্যাকটিসটা বন্ধ করার জন্য তারা যেন ব্যবস্থা নেয়। কর সরলীকরণের পরে সুদে স্বস্তি বলা যেতেই পারে। তার কারণ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তাদের রেপো রেট 25 বেসিস পয়েন্ট কমালো। ফলে গাড়ি বা বাড়ির ঋণ আরও সহজ হবে, সহজ কিস্তিতে হবে, সুদ কমবে, বেশ কিছুটা সুদ কমবে। গৃহঋণের ক্ষেত্রে অন্তত রেপো রেটের সঙ্গেই গৃহঋণের সুদ বেশ কিছুটা কমতে পারে। সেই 2020 পর 5 বছর পর এই প্রথমবার রেপো রেট কমলো। The MPC unanimously decided to reduce the policy rate by 25 basis points from 6.5% to 6.25%. Consequently, the standing deposit facility, SDF, the SDF rate shall be at 6.0%, and the marginal standing facility rate, also called the MCF rate, and the bank rate shall be 6.5%. The MPC also decided unanimously again to continue with the neutral stance. বাজারে কতটা প্রভাব পড়বে, আম আদমি কতটা সুবিধা পাবে জানতে আমরা কথা বলেছিলাম অর্থনীতিবিদের সঙ্গে, কথা বলেছিলাম আমরা আয়কর পরামর্শদাতার সঙ্গে। কারণ গত 2-3 সাইকেলে যখন এই মনিটারি পলিসির যে মিটিং গুলো হয়, তাতেই আশা করা গিয়েছিল যে রেপো রেট একটু কমবে। এই মুহূর্তে মুদ্রাস্ফীতি বা মূল্য বৃদ্ধি একটা নিয়ন্ত্রণে রয়েছে, অর্থাৎ খুচরো মূল্য বৃদ্ধি 4.85% থাকার দরুন আমার মনে হয় রিজার্ভ ব্যাংকের পক্ষে এই রেপো রেটটা কমানো সহজ হয়েছে। এর ফলে ইন্টারেস্ট রেট কমবে এবং ব্যাংকগুলো নিশ্চয়ই এটা এফেক্টিভ করবে যত তাড়াতাড়ি সম্ভব। কারণ রেপো রেট হচ্ছে যে টাকা ব্যাংক, অর্থাৎ কমার্শিয়াল ব্যাংকে রিজার্ভ ব্যাংকের কাছ থেকে টাকা ধার নেওয়ার জন্য দিতে হয়, সেটা যদি কমে, ফলে কমার্শিয়াল ব্যাংকও ইন্টারেস্ট রেট কমাবে। মধ্যবিত্ত এবং যারাই ইন্টারেস্ট দিয়ে থাকেন বা ইএমআই দিয়ে থাকেন ধারের উপরে, তাদের প্রত্যেকেরই মাথা পিছু একটু করে রেট কমা উচিত।
অনেক বছর পর এই আরবিআই মনিটারি পলিসিতে 6 জন মেম্বার এবং 6 জন সর্বসম্মতভাবে, এটা খুব পজিটিভ যে সবাই মিলেই এই ডিসিশনটা নেওয়া হয়েছে যে 25 বেসিস পয়েন্ট কমে গেল। এতে সাধারণ মানুষ তারা খুশি হবেন যে তাদের যত লোন চলছে তাদের ইএমআই এর সাশ্রয় হবে, এবং যারা এতদিন লোন নেননি ব্যাংক থেকে, যেহেতু বেশি চড়া সুদে লোন নিতে তারা পারছিলেন না, তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন ভাবে হোম লোন বা ব্যক্তিগত কাজে ব্যক্তিগত ঋণ বা গাড়ির জন্য গাড়ির লোন, এইগুলো তাদের ক্ষেত্রে সহজলভ্য হবে। আমাদের সঞ্জয় মালহোত্রা সাহেব নতুন গভর্নর এসছেন এবং এসে কিন্তু তিনি সরাসরি সাধারণ মানুষ এবং দেশবাসীর যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাটাকে মিটিয়ে দিলেন, এবং এটা দিয়ে হয়তো শুরু হলো আগামী দিন অর্থনীতি যদি ঠিকঠাক চলতে পারে তার আপন গতিতে, তাহলে হয়তো আগামী দিনে আরো রেট কাট হওয়ার সম্ভাবনা থাকবে।